আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে অষ্টম শ্রেণীর এই অ্যাসাইনমেন্টের সমস্যার সমাধানে আমি আশা করি তোমরা প্রত্যেকেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান নেবে এবং এতে তোমাদের কার্যক্রম খুবই সহজ হবে। এসো দেখি আমাদের এই অ্যাসাইনমেন্টে কী কী কোশ্চেন দেওয়া ছিল। তোমাদের সামনে একটি কোশ্চেনের স্লাইড দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে একসঙ্গে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলোর সমস্যার সমাধানে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্ন একে যা বলা আছে, শিরোনাম সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। ক নম্বর প্রশ্নে বলা আছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই সমান কত। খ 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ সমান কত। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব। সরল মুনাফার ক্ষেত্রে ক জানা আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সময়কাল এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 9% সমান 9/100। আমরা জানি মুনাফার পরিমাণ আই সমান পি আর এন সমান 15,000 গুণন 3 গুণন 9/100 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জাস্ট এই চলকগুলোর মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এখানে 100-র 2টা শূন্য এবং 15,000-এর 2টা শূন্য কাটার পরে আমাদের 150 থাকছে। এই 150 গুণন 3 সমান 450, 450 আর 9 গুণন দিলে টোটাল আমাদের দাঁড়াচ্ছে 4,050 টাকা। তোমরা চাইলে টোটাল গুণনটা ক্যালকুলেটরেও করে নিতে পারো। খ নম্বরের উত্তরে দেখা যাচ্ছে যে ক থেকে পেয়েছি মুনাফা আই সমান 4,050 টাকা, মুনাফা আসল তথা মূলধন পি সমান 15,000 টাকা। অতএব মুনাফা আসল এ সমান আসল প্লাস মুনাফা সমান পি প্লাস আই সমান 15,000 প্লাস 4,050 টাকা সমান 19,050 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের সমস্যাগুলোর সমাধান করব। এক্ষেত্রে আমাদের একে বলা আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। ক নম্বর প্রশ্ন প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত টাকা, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত টাকা, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত টাকা। ঘ নির্দিষ্ট সময়কাল তথা 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। উম নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, নম্বর প্রশ্নে একই কথা দুইবার বলা আছে, সুতরাং তোমরা কিন্তু আবার উত্তরটা দুইবার লিখতে যাও না, তোমরা কিন্তু উত্তরটা একবারেই লিখবে। আমাদের একেবারে শেষে দেয়া আছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। এখানে কোন পদ্ধতি বলতে সরল মুনাফা পদ্ধতি নাকি চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিটা তোমার এই সমিতির জন্য বেশি প্রয়োজন, এই বিষয়ে তোমাকে তোমার নিজস্ব মতামত জানাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমরা আমাদের উত্তরটা কীরূপ হবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক উত্তর জানা আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9% তথা 9/100।
9কে 100 দ্বারা ভাগ করলে এখানে পাওয়া যায় 0.09। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটি কি হবে? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ব্র্যাকেট 1 প্লাস আর টু দি পাওয়ার এন। প্রথম বছরান্তে এন সমান 1 বছর। আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখানে বলবো, তোমাদের বইয়ে লেখা আছে পি ব্র্যাকেট 1 প্লাস আর টু দি পাওয়ার এন। যেহেতু এটা পাটিগণিত, এই জন্য 1 না লিখে তোমরা 1 এর পরিবর্তে 1 লিখলে এটার যৌক্তিকতা বেশি অ্যাপ্রুভ হয়। যাই হোক, সেকেন্ড লাইন আমাদের পি এর মান, আর এর মান এবং এন এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু একটু সেকেন্ড লাইনে দেখো যে আমি ব্র্যাকেটের উপরে কিন্তু এন এর পরিবর্তে একটা লিখিনি, কারণ কোনো কিছুর নিচে 1 অথবা পাওয়ার বা সূচক যখন 1 থাকে তখন সেই সংখ্যাটা লেখা হয় না, যে কারণে এখানেও লেখা হয়নি। থার্ড লাইনে যে কাজটা করা হয়েছে, 15,000 গুণন 1 যোগ 9/100 পরিবর্তে 0.09 টাকা যোগ করলে চতুর্থ লাইনে আসছে 15,000 গুণন 1.09 টাকা। টোটাল গুণনফল 16,350 টাকা। খ এর উত্তর জানা আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9% সমান 9/100 টাকা সমান 0.09 টাকা। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ব্র্যাকেট 1 যোগ আর টু দি পাওয়ার 2 পাশের সাইড নোট দিয়ে দিয়েছি তোমাদের জন্য, সমান পি এর মান 1 এর পরিবর্তে 1 লেখা হয়েছে এখানে, আর সমান 9/100 ব্র্যাকেট ক্লোজ করে উপরে সূচক হিসেবে 2 টাকা সমান 15,000 গুণন 1 যোগ 0.09 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার 2 সমান 15,000 গুণন 1.09 পাওয়ার 2 টাকা সমান 15,000 গুণন 1.09কে যদি আমি পাওয়ার 2 করি, অর্থাৎ 2টা 1.09 যদি গুণন করি তাহলে আমাদের আসবে 1.1881। প্রিয় শিক্ষার্থীরা, 15,000 এবং 1.1881 যদি আমরা গুণন করি তাহলে পাওয়া যাবে 17,821 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। গ এর প্রশ্ন ছিল তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আমাদের জানা আছে পি সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান 9%, সেই আগের মতোই 9/100 সমান 0.09। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হবে পি ব্র্যাকেট 1 যোগ আর টু দি পাওয়ার 3 সমান 15,000 গুণন 1 যোগ 9/100 পাওয়ার 3 টাকা সমান 15,000 গুণন ব্র্যাকেট 1 যোগ 0.09 ব্র্যাকেট ক্লোজ করে সূচক 3 টাকা সমান 15,000 গুণন 1.09 সূচক 3 টাকা সমান 15,000 গুণন 1.295 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 1.09 এটাকে যদি আমি 3 বার গুণন করি, অর্থাৎ 1.09 গুণন 1.09 গুণন 1.09, যাদের সাধারণ ক্যালকুলেটর তারা এখানে কিন্তু তোমরা ডিজিটের পরে 1 এর পরে দশমিক, এর পরে 6টা ঘর পাবে। আমি এখানে শুধুমাত্র 3টা ঘর নিয়েছি। কত? 1.295, এরপর একটা শূন্য আছে যে কারণে পরেরগুলোকে স্কিপ করেছি। তাহলে 15,000 গুণন 1.295, এই দুটি সংখ্যা গুণন দিলে আমরা পাচ্ছি 19,425 টাকা। ঘয়ের উত্তরে গ হতে পাই নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি সমান 19,425 টাকা, প্রারম্ভিক মূলধন পি সমান 15,000 টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন সমান সি মাইনাস পি সমান 19,425
425 বিয়োগ 15,000 টাকা সমান 4,425 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, উম এর উত্তর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ঘ থেকে পাই 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান 4,425 টাকা। সরল মুনাফার ক্ষেত্রে ক হতে পাই 3 বছর পর সরল মুনাফা সমান 4,050 টাকা। অতএব চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য সমান 4,425 বিয়োগ 4,050 টাকা সমান 375 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একেবারে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একেবারে শেষে তোমাদের কোশ্চেনে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক বলে আমি মনে করি। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেখানো হলো। কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক কিংবা সমবায় সমিতিতে জমা রাখলে বছর শেষে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাই হচ্ছে মুনাফা বা সুদ। আর যে পরিমাণ টাকা জমা রাখা হয়েছে তাকে প্রারম্ভিক মূলধন বলে। আর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর এই প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাই হচ্ছে সরল মুনাফা। অপরদিকে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন গঠিত হয়। এভাবে প্রতি বছরান্তে আমানতকারীর মূলধন বাড়তেই থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূল। আর এভাবে যে মুনাফা পাওয়া যায় তাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। স্পষ্টতই বোঝা যাচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি আমানতকারীর জন্য লাভজনক। তাছাড়া অমনং উত্তর থেকে দেখা যাচ্ছে 3 বছর শেষে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফায় 375 টাকা বেশি ছিল। সুতরাং বলা যায় সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করব। আগে আমরা প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন 1 6, 11, 16, 21, ... প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। প্রশ্ন 2 এখানে 3টি প্যাটার্ন দেখানো আছে। প্রশ্ন বলা আছে এই প্যাটার্নের পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে, চিত্র আঁকো। একসাথে 2টা কোশ্চেন করা হয়েছে। প্রশ্ন 3 1 মিটার কাকে বলে। প্রশ্ন 4 অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 5 10 একর সমান কত বর্গ মিটার। প্রশ্ন 6 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। প্রশ্ন 7 একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন 1 প্রদত্ত প্যাটার্ন 6, 11, 16, 21। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু তাকাও। 6 এবং 11 অর্থাৎ 11 থেকে 6 বিয়োগ করলে কত পাচ্ছি 5। আবার 16 থেকে 11 বিয়োগ করলে পাচ্ছি 5। 21 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াচ্ছে 5।
অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য প্রতি ক্ষেত্রে 5 করে হচ্ছে। তাহলে প্রদত্ত প্যাটার্নটির প্রথম পদ 6 সমান আমরা কি লিখতে পারি? 5 গুণন 1 যোগ 1। প্যাটার্নটির দ্বিতীয় পদ 11 সমান 5 গুণন 2 যোগ 1। প্রদত্ত প্যাটার্নটির তৃতীয় পদ 16 সমান 5 গুণন 3 যোগ 1 প্রদত্ত, এবং প্যাটার্নটির চতুর্থ পদ সমান 21 সমান 5 গুণন 4 যোগ 1। এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি বিভিন্ন পদের অবতারণা ঘটাই, এইভাবে আমাদের কতম পদের মান সমান হবে 5 গুণন ক যোগ 1। 5 আর ক গুণন দিলে 5ক যোগ 1, অর্থাৎ প্রদত্ত প্যাটার্নটির বীজগণিতীয় রাশিটি হবে 5ক যোগ 1। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 2-এ 3টি চিত্র দেয়া আছে এবং যে প্রশ্নটি বলা ছিল যে এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে। কাঠির সংখ্যা বের করার পরে আমাদের চতুর্থ চিত্রটি আঁকতে বলা হয়েছে। তাহলে এসে দেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5। দ্বিতীয় চিত্রে কয়টি কাঠি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তৃতীয় চিত্রে কাঠি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখা যাচ্ছে প্রতিবার কাঠের সংখ্যা 2টি করে বাড়ছে। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা দাঁড়াবে 9 যোগ 2 সমান 11। তাহলে চতুর্থ চিত্রটি কিরূপ হবে? তৃতীয় চিত্রটি আঁকার পরে জাস্ট নিচে একটি দাগ দিয়েছি এবং উপর থেকে একটি দাগ মিলিয়ে দিয়েছি, তাহলে চিত্রটি আমাদের এরূপ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে তোমরা এই তৃতীয় চিত্রের মতো করে একটা চিত্র আঁকার পরে এখান থেকে একটা দাগ দিতে পারতে। অর্থাৎ যে কোনো দুইটি কাঠি যে কোনো দুই পাশে অ্যাড করলেই আমাদের চিত্রটি অগ্রসর হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 3, 1 মিটার কাকে বলে? 1 মিটার, মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। 1793 সালে 1 মিটারকে এভাবে সংজ্ঞায়িত করা হয়: পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে ধরা হয়। পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রডের দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। এর দৈর্ঘ্যকেই 1 মিটার হিসেবে ধরে রৈখিক পরিমাপ করা হয়। কিন্তু আধুনিক মতবাদ অনুসারে শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডের 29,92,458 ভাগের 1 ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। প্রিয় শিক্ষার্থীরা, এসো দেখি সংক্ষিপ্ত প্রশ্ন 4টা কি হবে? অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম হলো কুইন্টাল পদ্ধতি ও মেট্রিক টন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 5-এ বলা হয়েছে 10 একর সমান কত বর্গমিটার? আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার,
অতএব 10 একর সমান 4046.86 গুণন 10 সমান 40,468.6 বর্গমিটার। সংক্ষিপ্ত প্রশ্ন 6। প্রশ্ন বলা আছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। অতএব 1 সেন্টিমিটার সমান 1/2.54 ইঞ্চি। অতএব 160 সেন্টিমিটার সমান 1/2.54 গুণন 160 ইঞ্চি সমান 62.99 ইঞ্চি। সর্বশেষ প্রশ্ন তথা সংক্ষিপ্ত প্রশ্ন হল শেষ প্রশ্ন। একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার, অর্থাৎ বায়ুর আয়তন, ঘরে যে পরিমাণ বাতাস থাকবে সে বাতাসের আয়তনও 7,68,000 ঘন সেন্টিমিটার। যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, সেহেতু 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 1 ঘন সেন্টিমিটার পানির ওজন গুণন 0.00129 সমান 1 গ্রাম গুণন 0.00129 সমান 0.00129 গ্রাম। অতএব 7,68,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান 0.00129 গুণন 7,68,000 গ্রাম সমান 990.72 গ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম বা কেজি। তাহলে 990.72কে 1000 দ্বারা ভাগ করলে কি দাঁড়াচ্ছে? 0.99072 কিলোগ্রাম বা 0.99 কিলোগ্রাম। সুতরাং ঘরটিতে বায়ুর পরিমাণ 0.99 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আর তোমাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিবে। তোমাদের সর্বশেষে বলছি, তোমাদের সকলেরই ব্যক্তিগতভাবে শারীরিকভাবে সচেতন থাকা প্রয়োজন, যে কারণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।